দেখানো ব্যতি রেখেই ক্রিয়া প্রকৃতি ব্যবহার করে থাকি এবং প্রত্যয় চিহ্ন ছাড়া যে ক্রিয়া প্রকৃতি ব্যবহার করি সেটি অনেক সময় বিশেষ্য ও বিশেষণ পদরূপে বাক্যে ব্যবহার হয়। যেমন এখানে দেখুন, জিত, তয়ের নিচে হসন্ত রয়েছে। আবার হার, তখন রয়ের নিচে আমরা পাচ্ছি হসন্ত। ফলে যখন আমরা বলছি যে এই মোকদ্দমা মানে হচ্ছে মামলা, তাহলে এই মামলায় তোমার জিত হবে না, অর্থাৎ বিজয় হবে না, হার ই হবে। ফলে এখানে আমরা কি পাচ্ছি যে দেখুন, যদি প্রত্যয় যুক্ত হতো তাহলে জিত যোগ আ যদি যোগ করি তাহলে হতো জিতা, জিতা, কারণ এই ত এবং এই স্বরে অ কি হতো, যুক্ত বর্ণ গঠন করে এই তা হতো। ফলে এই জিতা থেকে আবার হতো জেতা, যে তা। তাহলে দেখুন এই যে রস্বই, এই রস্বই এ হতো, তাহলে এই রস্বই এ হলে এখানে কি হতো, গুণ, গুণ। তার মানে কি দাঁড়াচ্ছে যে জিত হচ্ছে একটি ক্রিয়া প্রকৃতি। এই যে ক্রিয়া প্রকৃতি সেটি এখানে কিন্তু হুবহু আছে। ফলে এটিকে আমরা বলছি শূন্য প্রত্যয়। কারণ যে জিত এর সাথে অন্য কিছু কোনো ধরনের প্রত্যয় বসেনি। এই যে জিত এর সাথে কোনো প্রত্যয় বসেনি সেটিকে আমরা বলছি, জিত এর সাথে যে প্রত্যয় বসেনি তো সেটিকে শূন্য প্রত্যয় বলা হচ্ছে। ঠিক একইভাবে এই মোকদ্দমায় তোমার জিত হবে না, হার ই হবে। এই যে হার, এখানেও কিন্তু আমরা হসন্ত দেখতে পাচ্ছি, অর্থাৎ এর সাথেও কিন্তু কোনো ধরনের প্রত্যয় যুক্ত হয়নি। এই যে প্রত্যয় যুক্ত না হওয়ার ব্যাপারটি, ফলে ক্রিয়ামূলটা ঠিক যেভাবে থেকে যাচ্ছে, এটি বিশেষ্য বা বিশেষ্য হিসেবে ফাংশন করছে বা কাজ করছে। আরেকটি আমরা উদাহরণ লিখব, কিরকম, যে গ্রামে খুব ধরপাকড় চলছে। গ্রামে খুব ধরপাকড় চলছে। গ্রামে খুব ধর পাকড় চলছে। এই যে ধর শব্দটি এখানে আপনি পাচ্ছেন, এর সাথে কিন্তু কি রয়েছে, হসন্ত রয়েছে। তাহলে গ্রামে খুব ধরপাকড় চলছে। এই যে ধর এখানে পেলাম, তারপর এখানে হার পেলাম, এখানে জিত পেলাম, কোনোটির সাথে কিন্তু প্রত্যয় যুক্ত হয়নি, ফলে এটিকে বলা হচ্ছে শূন্য প্রত্যয়। এরপর আমরা যে অপ্রত্যয় সেটি দেখব, যে অপ্রত্যয় এখানে কিভাবে বসেছে। এটা হচ্ছে 2 নম্বর। আমরা আছি বাংলা, বাংলা যে কৃত প্রত্যয় সেটিতে। তাহলে 2 নম্বরে আমরা পাচ্ছি অপ্রত্যয়। অপ্রত্যয়, অপ্রত্যয়ের ক্ষেত্রে আমরা কি করছি, তো দেখছি যে কেবল ভাব বাচ্চে অপ্রত্যয় যুক্ত হয়, কেবল ভাব বাচ্চে অপ্রত্যয় অপ্রত্যয় যুক্ত হয়। প্রশ্ন হচ্ছে ভাববাচ্য কোনটা? তাহলে ভাববাচ্য হচ্ছে যে বাচ্চে ক্রিয়ার প্রাধান্য থাকে, যে বাচ্চে ক্রিয়ার প্রাধান্য থাকে। কিরকম,
যেমন আমার খাওয়া হলো না। তারপর যদি বলি এ বিষয়ে জানা হলো না, এ বিষয়ে জানা হলো না, জানা হলো না বা জানলাম না, খাওয়া হলো না, পড়া হলো না, বলা হলো না, যাওয়া হলো না, এখানে এটা বলা যেতে পারে আমার যাওয়া হলো না। তাহলে দেখুন এখানে ক্রিয়াই প্রাধান্য পেয়েছে। আবার কর্মবাচ্য কোনটা, যে শিকারী কর্তৃক ব্যাঘ্র নিহত হয়েছে, প্যাসিভ ভয়েস। যেটা অ্যাক্টিভ ভয়েস হচ্ছে শিকারী বাঘকে নিহত করেছে। তাহলে যে বাচ্চে ক্রিয়ার প্রাধান্য থাকে সেই বাচ্চটাকে বলা হচ্ছে ভাব বাচ্য, অর্থাৎ ক্রিয়া ফ্যাক্ট, অন্য কেউ ফ্যাক্ট না। কর্তাও ফ্যাক্ট না, অর্থাৎ কর্তাও মুখ্য নয়, আর কর্ম মুখ্য নয়। তাহলে ভাব বাচ্চে আমরা কি পাচ্ছি, যে স্বরে অ এখানে প্রত্যয় যুক্ত হয়, যেমন ধর, ধর যোগ অ, ধর যোগ অ, ধরো। তারপর আরো আছে যে মার যোগ অ, মার যোগ অ, মারো। দেখুন যখনই আপনি এই হসন্ত যুক্ত বর্ণের সাথে অযুক্ত করছেন তখন সেটি মিলে এখানে র হচ্ছে। মার যোগ অ, এই যে মারো, এটি হবে র। ব্যঞ্জন ধ্বনির সাথে যেমন ক, ক কে বিশ্লেষণ করলে পাবেন ক হসন্ত যোগ স্বরে অ। ব্যঞ্জন ধ্বনির সাথে সবসময় এই যে কি আছে, এই স্বরে অ রয়েছে, এটি আমাদের মাথায় রাখতে হবে। এটি মাথায় রাখলে সন্ধি প্রত্যয় অনেক ক্ষেত্রে আমাদেরকে হেল্প করবে। তাহলে ধর যোগ অ, ধরো। যখন আপনি বলছেন অসহ তখন বলতে হচ্ছে ধরো, মারো। আর যখন আপনি বলবেন অ ছাড়া তখন বলতে হবে ধর, মার। তার মানে থেমে যেতে হচ্ছে। তারপর হার, হার যোগ অ সমান সমান হার। খেয়াল করুন যে র হসন্ত আর স্বরে মিলে শুধু র হবে। এরপর আরো আসছে যে জিত, জিত যোগ অ, জিত। তার মানে এই ত হসন্ত আর এই স্বরে অমিলে কি হচ্ছে, ত হচ্ছে। এটি খেয়াল রাখতে হবে। এখানে বলেই দিলাম যে ব্যঞ্জনের সাথে স্বরে অ যুক্ত রয়েছে। তারপর আমরা আরেকটি বিষয় এখানে উল্লেখ করতে চাই, সেটি একটু ব্যতিক্রম, যে কোনো কোনো সময় অপ্রত্যয় যুক্ত হলে কৃদন্ত শব্দের দ্বিত্ব প্রয়োগ হয়। তাহলে আমরা কি লিখব, যে পর যোগ অ, পর যোগ অ, পর পর। তারপর আমরা আরো লিখব মর যোগ অ, মর যোগ অ, মর মর। তাহলে দেখুন এখানে হওয়ার কথা হচ্ছে মর, হয়েছে মর মর, দুইবার পর পর। ফলে এটিকে আমরা বলছি যে তার এখন, এখানে যদি বাক্য লিখি, তার এখন মর্মর অবস্থা।
তার এখন মর্মর অবস্থা। ফলে এখানে কিন্তু সুস্পষ্টভাবে আমরা এই বিষয়টি পাচ্ছি যে দ্বিত্ব প্রয়োগ ঘটেছে। তারপর আরো আমরা কখনো দ্বিত্বপ্রাপ্ত কৃদন্ত পদে রস্ব প্রত্যয় হয়, যেমন ডুব, ডুব যোগ রস্ব উ, তখন হবে যে ডুবু ডুবু, ডুবু ডুবু। তাহলে ডু যে বু, ব আর রস্ব মিলে কি হবে যে বু, ডুবু, এবং দ্বিত্ব হচ্ছে। তারপর উর যোগ রস্ব উ, উড়ু উড়ু। তাহলে কি পেলাম আমরা, যে অপ্রত্যয় যখন যুক্ত হচ্ছে সেটি ভাববাচ্যে হয়ে থাকে, এক। দ্বিতীয়ত যখন অপ্রত্যয় যুক্ত হচ্ছে তখন সেটি দ্বিত্ব গঠন করছে। তাহলে পরীক্ষার জন্য আমরা কি করব, পরীক্ষায় যদি আমরা কোনো একটা শব্দ দ্বিত্ব পাই, এটাকে বলা হচ্ছে শব্দ দ্বিত্ব, অর্থাৎ শব্দ দুইবার রয়েছে, ঠিক আছে। শব্দ দ্বিত্ব, বা এখানে আমরা দ্বিরুক্ত শব্দ বলতে পারি, দ্বিরুক্ত শব্দ। এই যে দ্বিরুক্ত শব্দ রয়েছে সেটির ক্ষেত্রে যদি আপনি পেয়ে থাকেন তাহলে কি করবেন, যদি রস্বও পেয়ে থাকেন রস্বকে একবার যুক্ত করবেন এবং একটা শব্দের সাথে যুক্ত করবেন। এই রস্বকে এখান থেকে সরিয়ে ফেললে এখানে একটা হসন্ত আসবে, সেটি বসিয়ে দিবেন, হয়ে যাবে মর্মর। তাহলে মর, এখানে র থেকে সরে ওকে আলাদা করে ফেলবেন, তাহলে একটা মর পাবেন, এটাই হচ্ছে মূল। এখানেও পাবেন পর, তার মানে একটা ক্রিয়া মূল আর একটা স্বরে অ দিলে বাকি এটা হবে। তার মানে বোঝাই যাচ্ছে যে যখন দুইটা এখানে থাকবে বা দ্বিত্ব থাকবে সেখানে আমাকে একটা আনতে হবে ক্রিয়ামূল, এবং একটা থেকে স্বরে অ সরিয়ে নিলেই কিন্তু আমরা প্রকৃতি প্রত্যয়টা পেয়ে যাব। আরেকটি বিষয় এখানে আমাদের খেয়াল করতে হবে, 3 নাম্বারে কি রয়েছে, 3 নাম্বারে আমরা দেখাবো যে অন প্রত্যয়। অন প্রত্যয়, অন প্রত্যয় ক্রিয়াবাচক বিশেষ্য গঠনে, ক্রিয়াবাচক ক্রিয়াবাচক বিশেষ্য গঠনে অন প্রত্যয় ব্যবহার হয়। তার মানে যখনই আমি ক্রিয়াবাচক বিশেষ্য বুঝতে যাব যে কোনটা ক্রিয়াবাচক বিশেষ্য, তখন আমি অন খুঁজবো। খেয়াল করার বিষয়, বিশেষ্য একটা চ্যাপ্টার রয়েছে, বিশেষ্য চ্যাপ্টারে আমরা কি পাচ্ছি যে প্রপার নাউন বা নামবাচক বিশেষ্য, কমন নাউন পাচ্ছি, তারপর সমষ্টিবাচক বিশেষ্য, কালেকটিভ নাউন পাচ্ছি, বিভিন্ন ধরনের বিশেষ্যর প্রকারভেদ আছে। এবং কোথায় গিয়ে সবাই অনেকেই ভুল করে সেটি হচ্ছে ক্রিয়াবাচক বিশেষ্য। ক্রিয়াবাচক বিশেষ্য কি, আমরা এখন একটা এখানে গাছ আঁকবো, তো এখানে এই যে একটা গাছের পাতা দিলাম, গাছের পাতা দিলাম, এটি গাছ, গাছের পাতা দিলাম, এরকম, এটা একটা গাছ। তাহলে এই গাছের শেকড় এটা, তাহলে দেখুন এটা যদি বৃক্ষ হয়
তাহলে এখানে যদি আরেকটা পাতা থাকে, তাহলে এই যে গাছের পাতা, তাহলে এটা হচ্ছে শেকড়, মাটি। তাহলে খেয়াল করতে হবে যে শেকড়টা মূল কি, এই যে শেকড়টা হচ্ছে ক্রিয়াজাত, এখানে থাকবে ক্রিয়ামূল, এখানে কি থাকবে, ক্রিয়ামূল। তাহলে মাটির নিচে থাকবে ক্রিয়া মূল, আর এখানে থাকবে বিশেষ্য। কিরকম, ধরেন যে বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটেনের নাগরিক, জন্ম হচ্ছে বাংলাদেশ, শেকড় হচ্ছে বাংলাদেশ, আবার গাছটা হচ্ছে ব্রিটিশ। কিরকম, ধরেন বাংলাদেশের একজন নাগরিক, বাংলাদেশে জন্ম নিয়ে একজন মানুষ ব্রিটেনের নাগরিক হলো, তাহলে বলা হবে বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক। তাহলে একটা বিশেষ্য পদের আপনি যদি একবারে গোড়ালিতে যান, সে কোথা থেকে জন্ম নিয়েছে, মানুষের যেরকম ঠিকানা থাকে সেই ঠিকানা যদি খুঁজেন, তাহলে এই গাছটার ভিতরে পাবেন কি, ক্রিয়ামূল। এবং এটা চেনার উপায় হচ্ছে অন থাকবে, ক্রিয়াবাচক বিশেষ্য। তাহলে ক্রিয়াবাচক বিশেষ্য গঠনে কি, অন প্রত্যয় যুক্ত হয়, অন প্রত্যয়। তাহলে অন প্রত্যয় থাকলে বুঝবেন সেটি জন্ম ক্রিয়া থেকে হয়েছে। যেমন উদাহরণ দিই, শোয়ার কাজ শয়ন, দেখার কাজ দর্শন, তাহলে এটা হচ্ছে দৃশ, আর এটা হচ্ছে দর্শন, ঠিক এরকম। তাহলে ভোজন খাওয়ার কাজ ভোজন, ভোজন, এই যে ভুজ, এটা কিভাবে হয়, ভুজ যোগ অন, ভোজন। তাহলে এই ভু হয়ে যায় ভো, এই ভু হয়ে যায় ভো, তার মানে গুণ হয়। তাহলে এখানে পেলেন আপনি ভো, ভোজ, এই যে, তাহলে কি আমরা কি পেলাম, ভোজন। তাহলে যখন ভোজন শব্দটাকে আপনি এখানে লিখবেন যে এটা ভোজন, এই গাছটা হচ্ছে ভোজন, তাহলে এসে করে আপনাকে বসাতে হবে, পাবেন আপনি ভুজ। বুঝতে পারছেন? তার মানে মাটির নিচে যদি দৃশ থাকে, তাহলে এই গাছ হবে দর্শন, এবং দর্শন হচ্ছে নাউন। তার মানে এই যে ক্রিয়াবাচক বিশেষ্য গঠনে অন প্রত্যয় যুক্ত হয়, তাহলে যেখানে আপনি অন পাবেন বুঝতে পারবেন সেটার শেকড় হচ্ছে ক্রিয়া। এটি কিন্তু বিশেষ্যর একটা ক্যাটাগরির মধ্যেও আছে। তাহলে আমরা এখানে পাচ্ছি যে, দেখুন এবার আমরা উদাহরণে যাব। উদাহরণ হচ্ছে কাদ যোগ অন, কাদ যোগ অন, কাদন। তারপর আমরা পাচ্ছি দুল, দুল যোগ অন, দুল, এটা হচ্ছে দোলন। এখানে বলতে পারেন যে স্যার দো কিভাবে হলো, এই যে দু, এটাকে ভাঙলে হবে দ হসন্ত যোগ রস্ব উ, এই দু হয়েছে দ হসন্ত যোগ ও, তাহলে এই দু হয়েছে ও, তার মানে এখানে কি হয়েছে, গুণ হয়েছে, গুণ হয়ে দু দো হয়ে গিয়েছে, তাহলে দোলন। ঠিক এরকম ভাবে কিন্তু অন প্রত্যয় যুক্ত হয়। এবারে আসেন যে বিশেষ নিয়ম, বিশেষ নিয়মে অন প্রত্যয় বিশেষ নিয়ম।
বিশেষ নিয়ম এটি হচ্ছে কি, যে খা যোগ ওন, খা যোগ ওন। তাহলে আকারান্ত ধাতুর সঙ্গে অন থাকলে ওন হয়। আকারান্ত ধাতু কোনটা? আকারান্ত ধাতু হচ্ছে এই যে, এটাকে ভাঙলে হবে খ হসন্ত যোগ আ, খা যোগ অন, এটা হবে অন। তাহলে অন বসালে খা যোগ অন, এটি হবে খাউন। তার মানে এই অন হয়ে যাচ্ছে ও, এটি বিশেষ নিয়ম। তারপর আমরা আরো দেখব ছা যোগ অন, ছাউন, ছা যোগ অন, ছাউন। দে যোগ অন, দে যোগ অন, দেওন। তাহলে খা যোগ অন, খাওন। দে যোগ অন, দেওন। এটি হচ্ছে বিশেষ নিয়ম। এরপর আকারান্ত প্রযোজক ধাতুর পরে আন প্রত্যয় যুক্ত হলে আনু হয়। তাহলে দুই নম্বর খতে যাব, এটি হচ্ছে ক, খতে যাব আ কারান্ত। কারান্ত শব্দের অর্থ আমরা বলবো আকারান্ত প্রযোজক ধাতু, আকারান্ত প্রযোজক ধাতুর পরে আন থাকলে আন প্রত্যয় যুক্ত হলে ওন হয়। কিরকম? প্রথমত আমাদের দেখতে হবে আকারান্ত কি কারান্ত প্রযোজক ধাতু। প্রযোজক ধাতু কোনটা? যেমন দেখাচ্ছেন মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন, দেখাচ্ছেন। তাহলে এটিকে যদি বিশ্লেষণ করি এখানে পাবো দেখ যোগ আ যোগ ছেন। দেখুন অপরকে মা চাঁদ দেখছেন এটি না, মা চাঁদ দেখাচ্ছেন, গান শোনাচ্ছেন, কাজ করাচ্ছেন, বলছেন, তিনি কথা বলছেন না, তিনি কথা বলাচ্ছেন। যখন অপরকে দিয়ে কোনো কাজ করাবেন সেটা হচ্ছে প্রযোজক ধাতু, প্রযোজক ক্রিয়া। তাহলে দেখ হচ্ছে ক্রিয়ামূল, এরপর দেখুন আ আছে। তার মানে প্রযোজক ধাতু তখনই হবে যখন তার সাথে স্বরে আ থাকবে। তাহলে কি বলছে? আকারান্ত। কারান্ত মানে যে ধাতুর শেষে কার, এটা সন্ধি বিচ্ছেদ হচ্ছে কার যোগ অন্ত, অর্থাৎ যার শেষে কার থাকবে। তাহলে দেখুন এই যে দেখা, তাহলে এটা প্রযোজক ধাতু, এর সাথে স্বরে আ কার হিসেবে রয়েছে। তাহলে দেখা যোগ এরপর যদি আন বসান তাহলে কি হবে? দেখানো। দেখুন কি হবে? দেখ যোগ আন, দেখ যোগ আন, দেখ যোগ আ, দেখা যোগ আন। তাহলে এটি হলো প্রযোজক ধাতু, দেখা যোগ আন। এটা হচ্ছে ক্রিয়ামূল আর এটি হচ্ছে প্রত্যয়। তাহলে এই দুইটা মিলে হলো দেখা। দেখা হচ্ছে প্রযোজক ধাতু। এরপর আন থাকলে কি হবে? দেখানো। এই যে আন থাকলে
আনো হবে। এরপর আপনি দেখেন শোন, শোন যোগ আ, এটি হচ্ছে সোনা। এই যে, তাহলে এটি হচ্ছে প্রযোজক ধাতু। তাহলে শোন যোগ, এখানে হচ্ছে সোনা যোগ আন। তাহলে আন থাকলে কি হবে? এটি হবে শো, এই তারপর না, না এর সাথে যুক্ত হয়ে যাচ্ছে, তারপর এখানে হবে নো, শোনানো। তারপর এরকম আছে ভাসানো, ভাস দেখানো, তারপর ভাস, ভাস যোগ আ, এটা হলো ভাষা। তাহলে এটা হচ্ছে ক্রিয়ামূল, এটা আপ্রত্যয়, তাহলে এটা হচ্ছে কি হলো যে প্রযোজক, আকারান্ত প্রযোজক ধাতু, এটা হলো ভাষা যোগ আন। আন বসালে কি হবে? আনো হবে। তাহলে ভাষানো। আশা করি বুঝতে পেরেছি, বিষয়টি ক্লিয়ার। এরপর আমরা দেখব 4 নাম্বার নিয়ম। 4 নাম্বারে আছে চার নম্বরে কি রয়েছে? অনাপ্রত্যয়। অনাপ্রত্যয় কি হচ্ছে? যে খেল যুগ অনা, খেল না। তাহলে এখানে এই স্বরে অ আর ল হসন্ত মিলে ল হচ্ছে, খেল না। তারপর আরো আছে, আমরা আরো দেখব যে দুল, দুল যুগ অনা, দুলনা, এটা হবে দোলনা। এই যে দু, এখানে এই দু কিভাবে দো হলো? এই দু দো হওয়ার কারণ হচ্ছে এই যে দ এর সাথে রস্বউ রয়েছে, এই রস্বউ ও হয়ে গিয়েছে, এখানে মানে কি এখানে গুণ হয়েছে। ক্লিয়ার? এরপর আমরা দেখব যে দোলনা, খেলনা। এরপর আমরা দেখব কাদ যুগ অনা, কাদ যুগ অনা, তাহলে কান্না। বলতে পারেন যে স্যার এটা কিভাবে হলো? তো এটা হচ্ছে ধ্বনি পরিবর্তন, সমীভবন। সমীভবন হচ্ছে, আমরা বলে দেই, সমীভবন হচ্ছে যখন একটা ব্যঞ্জন ধ্বনির প্রভাবে আরেকটা ব্যঞ্জন ধ্বনি অল্প বা সম্পূর্ণ পরিমাণ সমতা লাভ করে, অল্প বিস্তর সমতা লাভ করে, এটিকে বলা হচ্ছে সমীভবন। তাহলে সমীভবন কি? ধরেন সমীভবনের মধ্যে প্রকারভেদ আছে, প্রগত, পরাগত, মধ্যগত। অর্থাৎ পরের ধ্বনির প্রভাবে যদি পরের ধ্বনি যদি বস থাকে, দেখুন কান্না, তাহলে কাদ যোগ অনা, তাহলে এখানে হচ্ছে কান্না। তাহলে এই না হচ্ছে বস, এই বস এই দ কে বলল তুমি চেঞ্জ হয়ে যাও, তাই এখানে এই না এর প্রভাবে দ ন হয়ে যাচ্ছে। ঠিক আছে? এই দেখুন কাদ হসন্ত ছিল, তাহলে এটি কি হলো? দেখুন কান হসন্ত, তারপর এখানে অনা, ফলে এটা মিলিত হয়ে হলো কান্না। এরকম ভাবে অনা প্রত্যয় যুক্ত হচ্ছে। তারপর ফেল যুগ অনা, ফেল না, ফেল যুগ অনা, এটা কি? ফেল না।
আমার এই কথা ফেল না নয়। ঠিক এরকম ভাবে আমরা অনা প্রত্যয় যুক্ত করতে পারি। এরপর আমরা দেখব 5 নাম্বারটা। 5 নাম্বারে আমরা দেখব যে অনি প্রত্যয়। অনি অনি আর বিকল্পে হচ্ছে উনি। তাহলে এখানে আমরা কিছু পার্থক্য দেখব অনি আর উনি দিয়ে। সেক্ষেত্রে আমরা দেখছি যে চির যুগ অনি, চির যুগ অনি, চিরনি। তো চিরনি থেকে কি হচ্ছে চিরুনি। এখন বলতে পারেন যে স্যার এখানে রস্বউ কোত্থেকে আসলো? র হসন্ত যোগ রস্বউ, তাহলে রস্বউ কি স্বরধ্বনি না? স্বরধ্বনি। তাহলে এটিকে আমরা বলবো যে এখানে স্বরাগম, স্বরাগম অর্থাৎ স্বরের আগমন হয়েছে। আরো যদি সুনির্দিষ্ট করে ভাবে বলি তাহলে মধ্য স্বরাগম, মধ্য স্বরাগম, মাঝখানে স্বরের আগমন ঘটেছে। যেমন স্কুল, স্কুল থেকে স্কুল যখন আপনি বলেন তো স্কুলের সামনে খালি ছিল, এখানে একটা রস্বই চলে এসেছে, যেহেতু রস্বই স্বরধ্বনি তাই এটি স্বরাগম। তাহলে এই স্বরাগম এখানে প্রথমে ঘটেছে, তাই এটি হচ্ছে আদি স্বরাগম, আদি স্বরাগম। আর এখানে কোথায় আসছে দেখুন, এই যে মাঝখানে আসছে, ফলে এটি মধ্য স্বরাগম। তাহলে চিরনি, চিরনি থেকে চিরুনি, তার মানে চির যুগ অনি, প্রথমে হচ্ছে চিরনি তারপর চিরুনি, ফলে স্বরাগম ঘটে এখানে পরিবর্তনটা হয়েছে। বাধ যুগ অনি, বাঁধুনি। তাহলে আমরা এখানে বাধ যুগ অনি, বাধ বাধ যুগ অনি, বাঁধুনি, এটি হবে বাঁধুনি। তার মানে এই যে মাঝখানে নতুন করে একটা রস্বউ এসেছে, এটিকে আমরা বলবো মধ্য স্বরাগম বা স্বরাগম, অর্থাৎ স্বরের আগমন ঘটেছে তাই এটি স্বরাগম। ফলে অনি প্রত্যয় যুক্ত হয়ে এখানে কিন্তু উনি হয়ে যাচ্ছে। আশা করি আমরা বুঝতে পেরেছি। তারপরে 8 যুগ অনি, আটনি দেখাচ্ছে 8 যুগ অনি, তাহলে হচ্ছে আটনি, আটনি থেকে আটুনি, তার মানে এখানে এই যে মধ্য স্বরাগম হয়েছে। ফলে এখানে আমরা দেখছি যে এই ট হসন্ত আর এই স্বরে অমিলে ট হচ্ছে, তারপর এই ট এর সাথে নতুন করে একটা রস্বউ এসেছে, যেটি মধ্য স্বরাগম হিসেবে আমরা বলছি। এরপর আমরা 6 দেখব অন্তঃপ্রত্যয়। 6 নাম্বার আমরা যাব। 6 নাম্বার হচ্ছে অন্তঃপ্রত্যয়। অন্তঃপ্রত্যয় কখন হয়? অন্তঃপ্রত্যয় গঠন হয় বিশেষণ গঠনে। আমরা উদাহরণ দেখলেই বুঝতে পারবো। বিশেষণ গঠনে যেখানে অন্ত পাবেন সেটাই কি অ্যাডজেক্টিভ। যেমন ডুব যুগ অন্ত, ডুবন্ত। চল যুগ অন্ত, চলন্ত। এরপরে দেখুন একটা নাউন বসাই দিই, চলন্ত গাড়ি, এটা যে অ্যাডজেক্টিভ এর প্রমাণ। ডুবন্ত জাহাজ, জাহাজ এটা কি নাউন, এটা হচ্ছে নাউন। তাহলে নাউনের আগে আপনি যখন এই যে বসাচ্ছেন ডুবন্ত জাহাজ, পৃথিবীর সব জাহাজকে বোঝাচ্ছে, কিন্তু ডুবন্ত বলার কারণে সব জাহাজ থেকে এই যে সব পুরোটা যে সব জাহাজ হয় এখান থেকে
এই যে ডুবন্ত জাহাজকে আপনি আলাদা করে ফেললেন, এটা হচ্ছে ডুবন্ত জাহাজ, তার মানে এটা বিশেষায়িত করে ফেলেছেন, ফলে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তো এরকম ভাবে অন্ত প্রত্যয় যদি থাকে তাহলেই সেটি কিন্তু অ্যাডজেক্টিভ হবে বা বিশেষণ হবে। আবার আরেকটা জিনিস আমরা পেলাম, অন প্রত্যয় থাকলেও সেটি ক্রিয়াজাত বিশেষ্য গঠনে কাজ হয়, সেটি ক্রিয়াবাচক বিশেষ্য, যেমন চলন, বলন, বলা থেকে বলন, শয়ন, এগুলো হচ্ছে বিশেষ্য গঠনে। আর বিশেষণ গঠনে অন্ত প্রত্যয়। প্রমাণ কি? ডুবন্ত জাহাজ, চলন্ত গাড়ি, তারপর আরো আছে অনেক কিছু আছে, যেমন পড়ন্ত, পড়ন্ত বস্তু, পর যোগ অন্ত, তাহলে কি হচ্ছে? পড়ন্ত, পড়ন্ত, তাহলে এর সাথে দিলে পড়ন্ত বস্তু। ফিজিক্সে এটা আছে, পড়ন্ত বস্তুর বিষয় আলোচনায় আসে। এরপর আরো আছে যে ফুটন্ত পানি, ফুট যোগ অন্ত, ফুট। দেখুন এখানে আমরা এটা মুছে দিব, ফুট যোগ অন্ত, যখনই আমরা এই চিহ্ন দিচ্ছি এটা বোঝাচ্ছে এটা ক্রিয়া প্রকৃতি, তাহলে কি হচ্ছে? ফুটন্ত, ফুটন্ত জল, ফুটন্ত জলে হাত দিও না, তাহলে এটি কি? অ্যাডজেক্টিভ। এটা হচ্ছে কি? নাউন। এটা হচ্ছে নাউন আর এটি হচ্ছে অ্যাডজেক্টিভ। আশা করি আমরা অন্ত দিয়ে বুঝতে পেরেছি। এরপর আমরা যদি দেখি যে অক প্রত্যয়, অক প্রত্যয়, এটা হচ্ছে সাত, সাথে হচ্ছে অক, অক প্রত্যয়। তখন অক প্রত্যয় আমরা যদি বসাই, অক প্রত্যয় আমরা কি পাচ্ছি? মোর যোগ অক, মোর যোগ অক, তাহলে এই ড আর এই অমিলে হচ্ছে ড, এই মু থেকে গেল, তারপর মুরক, এবার এই মু হয়ে যাচ্ছে মু, মুরক। তাহলে কিভাবে হলো? এই যে মু, ময়ের সাথে কি রয়েছে? ম হসন্ত যোগ রসউ, এটা হয়ে যাচ্ছে ম হসন্ত যোগ ও। তাহলে এটি কিভাবে হলো? এই যে দেখুন, রসউ হয়ে যাচ্ছে ও, ফলে এটিকে আমরা বলবো গুণ। তাহলে এভাবে কিন্তু অক প্রত্যয় যুক্ত হয়। ঝলক, ঝল, ঝল যোগ অক, তাহলে কি দাঁড়ালো? ঝলক। এই ল আর এই অ মিলে এই ল হচ্ছে, ল হসন্ত আর স্বরেও মিলে ল, ফলে এখানে কিন্তু আমরা অক প্রত্যয় দেখলাম। এরপর আমরা ৮ নম্বরে দেখব আপ্রত্যয়। আপ্রত্যয়ের ক্ষেত্রে আমরা কি পাচ্ছি? যে বিশেষ্য ও বিশেষ্য গঠনে আপ্রত্যয় যুক্ত হয়, যেমন পর, পর যোগ আ, পড়া। তাহলে দেখুন, পড়া দেখে তো মনে হচ্ছে ভার্ব, তো এটির সাথে যখন বলছি পড়া বই, তার মানে বই হচ্ছে নাউন, এটা নাউন হলে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, তাই তো? পড়া বই অর্থাৎ যে বই পঠিত হয়েছে। এরপর আমরা পাচ্ছি যে রাধ যোগ আ, রাধ যোগ আ, তাহলে হচ্ছে রাধা। রাধা কি বলছে? এটার এরপরে যদি বলেন রাধা ভাত, তাহলে দেখুন ভাত হচ্ছে নাউন, তো নাউনকে বিশেষায়িত করছে রাধা ভাত, তার মানে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এরপর আমরা দেখছি যে কিন যোগ আ, কেনা,
কিন যোগ আ, কেনা। ঠিক এরকম ভাবে তো আ প্রত্যয়ের ব্যবহার আমরা দেখতে পারি। এরপর আই প্রত্যয়, 9 নম্বরে আমরা দেখব যে আই প্রত্যয়। আই প্রত্যয় যদি দেখি, এটি হচ্ছে ভাববাচক বিশেষ্য গঠন করে। তার মানে একটা ক্যাটাগরি হচ্ছে বিশেষ্য গঠন করে। যেমন শিল, শিল ধাতুর সাথে যখন আই বসাচ্ছেন তখন কি হচ্ছে? শিলাই। শিলাই, এই শিলাই আবার সেলাই হয়ে যাচ্ছে। কিরকম দেখুন, এই শি দন্ত স হসন্ত যোগ রস্ব ই হয়ে যাচ্ছে দন্ত স হসন্ত যোগ এ। তাহলে এই যে রস্ব ই যে এ হয়ে যাচ্ছে, এটিকে কি গুণের কারণে হচ্ছে, ফলে এটিকে আমরা বলছি গুণ। গুণের কারণে শিলাই হয়ে যাচ্ছে সেলাই। তাহলে এটার মূল হচ্ছে শিল, এটির মূল হচ্ছে শিল। তারপরে হচ্ছে চর, চর যোগ আই, চড়াই। ফলে দেখুন এই ড এর সাথে এখানে স্বরে আ যুক্ত বর্ণ হিসেবে গঠিত হচ্ছে। ফলে ভাববাচক বিশেষ্য গঠনে আমরা কি পাচ্ছি? যে আই প্রত্যয় ব্যবহার হচ্ছে। আই প্রত্যয় তাহলে এখানে একটা উদাহরণ, কিন্তু আমরা ক্লিয়ার হলাম। তারপর দেখা যাচ্ছে যে আও প্রত্যয়, পাকড় যোগ আও, আই আর এখানে হবে আও। তাহলে ভাববাচক বিশেষ্য গঠনে কিন্তু আও প্রত্যয় যুক্ত হয়। তাহলে এটা ঠিক থাকবে পাকড় যোগ আও। পাকড়াও, পাকড় যোগ আও, পাকড়াও, পাকড় যোগ আও, তাহলে পাকড়াও। চর যোগ আও, চর যোগ আও, চড়াও। এই ড আর এই স্বরে আ মিলে এখানে ডা হয়েছে, আর এই ড আর এখানে স্বরে আ মিলে এই ডা হয়েছে। তাহলে পাকড় যোগ আও, পাকড়াও। তারপরে আন থেকে যে আনো, এটি 10-এ, এটি ছিল 10। এরপর আমরা 11-তে যাব। 11-তে হচ্ছে আন থেকে আনো, 11। তাহলে আন প্রত্যয় কখন যুক্ত হচ্ছে? যে আন থেকে আনো, যেমন যাক যুগ, এখানে চাল যুগ আন, চাল যুগ আন, চালান। আবার এখান থেকে হবে চালানো, অর্থাৎ প্রথমে এখানে আন থাকবে, এই আন পরবর্তীতে এখানে আনো আনতে পারে। যেমন এখানে আমরা দেখছি চাল যুগ আন, চালান বা চালানো। মান যুগ আন, মান যুগ আন। তাহলে এখানে হচ্ছে মা, এটা হচ্ছে না, এটা হচ্ছে ন। তাহলে মানান। তাহলে চালান, চালানো, তারপর হচ্ছে মানান থেকে মানানো। পাশাপাশি আমরা আরো আসছি যোগ যুগ আন, যোগ যুগ আন, যোগান, যোগান থেকে যোগানো। আশা করি আমরা বুঝতে পেরেছি। মূলত এভাবে ভেঙে ভেঙে যদি আমরা পড়ি তাহলে কিন্তু আমাদের
যে এই ধরনের বিষয়গুলো কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। তারপর যে দেখা যাচ্ছে যে আনি প্রত্যয় যদি আনি, তো জানযুগ আনি, আনি আনি প্রত্যয়, তো দেখা যাচ্ছে যে আনি প্রত্যয় যদি এখন লিখি, তাহলে আনি প্রত্যয়ের ক্ষেত্রে কি আছে, উর্যুক আনি, উর্যুক আনি, এটা হচ্ছে উড়ানি। তারপর আমরা আরো পাচ্ছি যে উর্যুক উনি, বিশেষ্য গঠনে এটি হয় জানানি, জানযুগ আনি, জান যুগ আনি, তাহলে জানানি। তারপর আছে শোন, শোন যুগ আনি, তাহলে আনি প্রত্যয় বিশেষ্য গঠন করে, খেয়াল করবেন আনি থাকলে সেটা বিশেষ্য, বিশেষ্য গঠন করে। এখন আমরা প্রমাণ দেখব কিভাবে বিশেষ্য হয়। শোন যুগ আনি, তাহলে শুন যুগ আনি, এটি হবে যে আনি যদি আমরা খেয়াল করি শুন, শুন ধাতু, শুন, শুন যুগ আনি, এটা হচ্ছে শুনানি। এই শব্দটা একটু ব্যাখ্যার দাবি রাখে, এটার ইংরেজি হচ্ছে হিয়ারিং। এই শব্দটা অনেক প্রচলিত একটা শব্দ, হিয়ারিং। হিয়ারিং শব্দটা কেন প্রচলিত, যখনই দেখবেন আপনারা কোনো নিউজ দেখলে, সুপ্রিম কোর্ট, হাইকোর্টের যদি কোনো নিউজ দেখেন, খবর দেখেন, বা খবরে যদি কখনো সামনে আসে, তখন অনেক সময় দেখবেন একজন আইনজীবী বলতেছেন যে এই বিষয়ে আজকে কোর্টে হিয়ারিং আছে, হিয়ারিং। তাহলে হিয়ার তো ভার্ব, হিয়ার, হিয়ার হচ্ছে ভার্ব, এর সাথে যখন আইএনজি যুক্ত করছেন তো সেটি নাউনের কাজ করছে, হিয়ারিং, তাই না? তাহলে হিয়ার হচ্ছে ভার্ব, শোনা, এর সাথে আইএনজি যুক্ত করছেন, ভার্বের সাথে আইএনজি যুক্ত করলে সেটি নাউনে পরিণত হচ্ছে। তার মানে হিয়ারিং, আজকে আমাদের এই বিষয়ে আদালতে হিয়ারিং আছে, শুনানি। তো হিয়ারিং, হিয়ারিং শুনানি, অর্থাৎ যখনই আপনি আনি প্রত্যয়টা পাচ্ছেন তখন আপনাকে ক্লিয়ার হয়ে যেতে হবে যে সেটি হচ্ছে বিশেষ্য পদ গঠন করছে। এরপর আমরা যে আরি যদি বলি, যে আরি বা উড়ি, এটি হচ্ছে 12 নম্বরে ছিল, এবার 13 নম্বরে আমরা যাব। আরি আরি বা আরি বা উড়ি, তাহলে আরি বা উড়ি কিরকম আছে, যে ডুবযুগ আরি, ডুবযুগ আরি, ডুবযুগ আরি এখানে গঠিত হচ্ছে, বা উড়ি, আরি বা উড়ি, তখন হচ্ছে ডু, বু, এই রস্য এই বয়ের সাথে যুক্ত হয়ে যুক্ত বর্ণ গঠন করছে, আর এই রি এখানে চলে আসতেছে, ডুবুরি। আরেকটা বিষয় আপনারা দেখুন যে ধুনারি, ধুন, ধুনারি কি, ধুনযুগ আরি, এটা হচ্ছে ধুনারি, ধুনারি, পুজ যুগ আরি, পূজারি। ধুনারি শব্দটা একটু বলে দেই, যে শীতের দিন আপনারা দেখবেন যে লেপ তুষক কম্বল যারা বানায়, ওরা কি করে, এগুলো লেপ এগুলো দিয়ে ওজন করে ওই যে লাল কাপড়টা আছে সেটার ভিতরে দিয়ে আগে এরকম করে বাড়ি দেয়, বাড়ি দিয়ে
এই তুলাগুলো ভিতরে ছাড়ায়, যারা এরকম তুলার কাজ করে, লেপ তোশকের কাজ করে, এরকম বাড়ি দেয়, তাদেরকে বলা হয় ধুনারি। এরপর আমরা দেখছি যে আল প্রত্যয়, 14 নম্বরে যদি দেখি আল প্রত্যয়, তাহলে আল প্রত্যয় আমরা কি পাচ্ছি? আল আল প্রত্যয় পাচ্ছি মাত যোগ আল। তাহলে মাত যোগ আল, সেটি হচ্ছে এই যে মা, ত আর স্বরে আকার মিলে হবে তা, আর এখানে হবে ল, মাতাল। মাত যোগ এখানে আল। তারপর আরো আছে মিশ যোগ আল, মিশাল। মিশ যোগ আল, মিশাল। আশা করি আমরা ধরতে পেরেছি যে আল প্রত্যয়টা আসলে এখানে কিভাবে গঠিত হচ্ছে, তার বা আল প্রত্যয় দিয়ে কিভাবে এখানে আমরা শব্দ গঠন করছি। তাহলে আরো যদি বলি ই প্রত্যয়, বিশেষ্য গঠনে ই প্রত্যয় যুক্ত হয়। ই প্রত্যয়, এটা কত নম্বরে আছে? এটা 15। ই প্রত্যয় বিশেষ্য গঠনে ই প্রত্যয় যুক্ত হয়। যেমন ভাজ যোগ ই, কি হবে? ভাজ যোগ ই, তাহলে হবে জি, ভাজ যোগ ই, ভাজি। বের যোগ ই, বেরি। বের যোগ ই, বেরি। ভাজ যোগ ই, ভাজি। তারপর মিশ যোগ আল, মিশাল, এটা আমরা বলেছি, তার মানে এটি হচ্ছে 16 নম্বরে ই প্রত্যয়। ই প্রত্যয়। এরপর ইয়া প্রত্যয়, বিশেষ্য গঠনে ইয়া বা ইয়ে প্রত্যয় গঠিত হয়। যেমন ইয়া 17 নম্বরে আমরা দেখব, 16 নম্বরে যে ইয়া প্রত্যয়, 16 নাম্বার হচ্ছে ইয়া, ইয়া বা ইয়ে। তাহলে এখানে কি হচ্ছে? যে মর যোগ ইয়া, মর যোগ ইয়া, তাহলে এখানে হচ্ছে মরিয়া, মরিয়া। তাহলে মরিয়া কি গঠন করছে? বিশেষণ গঠন করছে। বিশেষণ, একটা উদাহরণ দিব। তাহলে তার মরিয়া প্রচেষ্টা, দেখুন প্রচেষ্টা বা চেষ্টা, তার মরিয়া প্রচেষ্টা সফল হয়েছে, সফল হয়েছে। মরিয়া প্রচেষ্টা সফল হয়েছে, তাহলে প্রচেষ্টা হচ্ছে এখানে নাউন, এটাকে বিশেষায়িত করছে মরিয়া, মানে একবারে মরে যাবে তারপরেও এরকম প্রাণপণ চেষ্টা, সেটি হচ্ছে মরিয়া। তো মরিয়া এরকম মরতে প্রস্তুত। তারপর বল যুগ ইয়ে, বলিয়ে। বল যুগ ইয়ে, বল যুগ ইয়ে, এটা হচ্ছে বলিয়ে, বলিয়ে। আরো আছে নাচ যুগ ইয়ে, নাচিয়ে। নাচ যুগ ইয়ে, নাচিয়ে। লিখ যুগ ইয়ে, লিখ, লিখ ধাতু, লিখ যুগ ইয়ে। লিখ যুগ ইয়ে, লিখিয়ে। তাহলে এরকম আমরা পাচ্ছি যে
বাজ যুগ ইয়ে, বাজিয়ে, এরকম ভাবে ইয়ে প্রত্যয়ের ব্যবহার হচ্ছে। তারপর বিশেষ্য ও বিশেষণ গঠনে উ প্রত্যয় ব্যবহার হয়, যেমন উ প্রত্যয় 17 নাম্বার এখানে আমরা দেখব। আরেকটি 17 নাম্বার হচ্ছে উ, উ প্রত্যয়। এগুলো সহজ। ডাক যুগ উ, ডাকু। তারপর দেখা যাচ্ছে ঝাড় যুগ উ, এখানে আমরা যদি বলি ঝাড় যুগ উ, ঝাড়ু। তারপর আমরা 18 নম্বরে যাব, উয়া। উয়া বিকল্পে ও, ওয়া হচ্ছে বিকল্পে ও, যেমন উড়ুয়া, উর যোগ উড়ুয়া, উড়ুয়া। উড়ুয়া থেকে উড়ো, উড়ুয়া থেকে কি হয়, দেখা যাচ্ছে যে উড়ো চিঠি। আমরা যখন বলছি যে উর যোগ ওয়া, তাহলে উড়ুয়া, উড়ুয়া থেকে উড়ো। এই যে দেখুন এখানে কি আছে, রসও রয়েছে, এই রসও ও হয়ে যাচ্ছে, তার মানে এখানে গুণ হচ্ছে। এরকম ভাবে আমরা আরো দেখতে পারি যে পর যুগ ওয়া, পর যুগ ওয়া, তাহলে পর যুগ ওয়া, এটা হচ্ছে পড়ুয়া, পড়ুয়া। এই যে ড আর এই রস্বও মিলে এখানে রস্বও। তারপর এখান থেকে হতে পারে পড়ো, এই পর্যায়ে হতে পারে পড়ো, এটা হচ্ছে বিলোপ হবে। আর এখানে এই যে রস্বউ, এই ও হচ্ছে রস্বউ, যে ও হচ্ছে এটা কি, এখানে গুণ বোঝাচ্ছে। আশা করি আমরা বুঝতে পেরেছি। তাহলে আমরা উ আ ও এগুলো এখানে দেখলাম। তারপর তা প্রত্যয়, বিশেষণ গঠনে তা প্রত্যয়, তার মানে যেখানে তা থাকবে সেটি বিশেষণ। তাহলে তা প্রত্যয়, তা এটা হচ্ছে বিশেষণ গঠন করে, বিশেষণ গঠন, বিশেষণ গঠন করে এই তা প্রত্যয়। তাহলে এই তা প্রত্যয় 19 নম্বরে আমরা দেখছি যে পর যুক্তা, পর্তা, পর যুক্তা, পর্তা। এরপর আমরা যদি বলি বহ যুক্তা, বহতা, তাহলে এখানে আমরা পাচ্ছি বর যোগ বহ যুক্তা, বহতা। এটি একটা উদাহরণ দেই যে যমুনা একটি বহতা নদী। খেয়াল করুন, তো যমুনা একটি বহতা নদী, এই নদী তো বিশেষ্য, তো বিশেষ্য এটি হচ্ছে, যদি বলতেন যে মৃত নদী কি হতো, তাহলে একটা নদীর অবস্থাকে বোঝাচ্ছে, এটা অ্যাডজেক্টিভ হতো। তাহলে এটা যদি অ্যাডজেক্টিভ হয় তাহলে এটাও তো অ্যাডজেক্টিভ। বহতা নদী অর্থাৎ যে নদী বহমান, যে নদী বয়ে চলে, অর্থাৎ যে নদী চলছে, চলন্ত, যার জীবন আছে, সেরকম বহতা নদী। তাহলে এই যে বহতা, এটি কি বিশেষণ গঠন করছে। আশা করি আমরা ধরতে পেরেছি। বিশেষ্য এবং বিশেষণ গঠনে তি প্রত্যয় যুক্ত হয়। তারপরে 20 নাম্বার, 20 নাম্বার হচ্ছে তি প্রত্যয়। তো তি প্রত্যয় কি গঠন করে, নাউন বা অ্যাডজেক্টিভ দুইটাই গঠন করে। যেমন কাঠ, কাঠ, আচ্ছা এটা মুছে দেই, কাঠ যুক্তি, তাহলে কাঠ এখানে দিলাম চিহ্ন, তাহলে কাঠটি, এটা হচ্ছে বাজারে
বইয়ের কাটতি কম। তাহলে দেখুন এই যে কাটতি শব্দটা এখানে গঠন হলো। কাটতি মানে কি, যে বিক্রি, কাটতি মানে বিক্রি। তারপর দেখা যাচ্ছে উঠ যুক্তি, উঠ উঠ যুক্তি, আরে উঠতি, উঠতি মানে হচ্ছে এই যে তরুণ, তো উঠতি বয়সের, উঠতি বয়সের, উঠতি বয়স, অর্থাৎ এই বয়সটাকে কি করছে এখানে বিশেষায়িত করছে, বয়সটাকে কি করছে বিশেষায়িত করছে, কি করছে এই যে বিশেষায়িত করে ফেলছে। তার মানে এখানে বোঝাচ্ছে তি দিয়ে বিশেষণ বোঝাচ্ছে, ঘাটতি, তারপর বাড়তি, বার যুক্তি, বাড়তি, বার যুক্তি, বাড়তি। এরপর আমরা দেখছি যে 21 নম্বর না প্রত্যয় বিশেষ্য গঠনে না প্রত্যয়, বিশেষ্য গঠনে না প্রত্যয় বসে। যেমন কাজ যোগ না, কাজ যোগ না, এটা হচ্ছে কান্না। এটাকে যদি বলে এরকম বৃক্ষ, তাহলে এটা হচ্ছে কান্না। আর এই মাটির নিচে এই ক্রিয়ামূল হচ্ছে কাদ। তাহলে কান্না, কাজ যোগ না। কান্নায় কান্নায় শোক মন্দীভূত হয়। অর্থাৎ এই যে দেখুন বিশেষ্য বলে সে এখানে ফাংশন করছে, কান্নায় শোক মন্দীভূত হয়। মন্দীভূত মানে কি, কমে। অর্থাৎ মানুষ যখন দুঃখ পায়, কষ্ট পায়, তখন সে কান্না করে, এবং কান্নাতে এই যে দুঃখ, কষ্ট বা শোক সেটি কমে আসে। তারপর রান্না, রাধ চুক না, রান্না, রাধ চুক না, তাহলে এটি হচ্ছে রান্না। এখানে দেখুন রান না, তাহলে এটিকে এখন লিখবো রান্না। তাহলে বলতে পারেন যে স্যার এখানে তো ধ আছে, এখানে ন থেকে আসলো, তার মানে এ হচ্ছে বস, এই বসে বলছে তুমি ন হয়ে যাও। এটা হচ্ছে সমীভবন, সমীভবন ধ্বনি পরিবর্তন, ধ্বনি পরিবর্তন। অর্থাৎ একটি ব্যঞ্জন ধ্বনির প্রভাবে, সেটা এর প্রভাবে এটা হতে পারে, এটার প্রভাবে এটা হতে পারে। এই যে দেখুন, তাহলে এ হচ্ছে বস, এই বসের কারণে এই ধ হয়ে গেছে এই ন। তার মানে দুইটা ধ্বনি যদি পাশাপাশি থাকে, একটা যদি বেশি শক্তি প্রয়োগ করে, বল প্রয়োগ করে, এবং তার কারণে যদি আরেকটা ধ্বনি পরিবর্তন হয়ে এই দুইটা কাছাকাছি বা সমান, সমতা লাভ করে, সমতা মানে সমান অবস্থান নেয়, সমান হয়ে যায়, অথবা সমানের কাছাকাছি থাকে, তখন সেটিকে বলে সমীভবন। এই সমীভবন আবার প্রগত হয়, অর্থাৎ এটার প্রভাবে এটা পরিবর্তন হয়। এখন এটা যদি হয়তো রাধ যোগ না সমান রাধা, এটা হতে পারতো না, তার মানে তখন এ হয়তো বস। এটাও এরকম উদাহরণ আছে সমীভবনে, অর্থাৎ এটার প্রভাবে এটাও পরিবর্তন হতে পারে, মানে প্রথমটার প্রভাবে এক, এটা দুই, তাহলে 2 নম্বরের প্রভাবে 1 নম্বর পরিবর্তন হতে পারে, আবার 1 নম্বরের প্রভাবে 2 নম্বর পরিবর্তন হয়ে কাছাকাছি উচ্চারণে আসতে পারে, অথবা সমান উচ্চারণে আসতে পারে। এটাকে বলা হয় সমীভবন।
ফলের বেসিক হচ্ছে এই গাছের গোড়ায় হচ্ছে রাদ, এই রাদ, এই রাদটা পরবর্তীতে এরকম রান্না নামক গাছ হয়েছে এবং এই রান্না হতে গিয়ে তাকে সমীভবনের আশ্রয় নিতে হয়েছে, অর্থাৎ ধ্বনি পরিবর্তন এখানে সংগঠিত হয়েছে। তো এটি ছিল বাংলা কৃৎ প্রত্যয়ের পুরোপুরি আলোচনা। তো বাংলা কৃৎ প্রত্যয় আসলে মোটামুটি সংস্কৃত কৃৎ প্রত্যয়ের থেকে সহজ, এবং এক্ষেত্রে আমরা যে উদাহরণগুলো দিয়েছি আমরা সেটি কিন্তু বিস্তারিতভাবে বুঝিয়ে পড়ানোর চেষ্টা করেছি। আশা করি এগুলো খুবই কাজে লাগবে এবং এরকম উদাহরণগুলো আমরা আরো যেগুলো পাবো সেগুলো বিশ্লেষণ করে এর সাথে মিলিয়ে পড়ার চেষ্টা করব, তখন কিন্তু এই চ্যাপ্টারটি পুরোপুরি আমাদেরকে হেল্প করবে। তো আশা করি বুঝতে পেরেছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।